সেদিন আমি আপুকে বলি, আমি তো কখনোই এই বাড়িতে বউ হয়ে আসতে চাইনি, আমাকে তো জোর করে বউ বানিয়ে পাঠালো। তুমি যদি আজ বাড়ি থেকে পালিয়ে না যেতে তাহলে তো এইখানে তুমিই থাকতে। তুমি যেহেতু একবার আমাদের ছেড়ে চলে গিয়েছো, তাহলে আবার কেন ফিরতে চাও আমাদের লাইফে? তখন আপু আমাকে বলে, আমি একা ফিরতে চাইনি, তোর হাজবেন্ড আমাকে ফিরতে বাধ্য করেছে। আমি তো তোর হাজবেন্ডে ভুলেই গিয়েছিলাম, সে আবার নতুন করে আমার সাথে যোগাযোগ করে আমাকে প্রেমের ফাঁদে ফেলে। এখন নাকি সে আমাকে ছাড়া বাঁচতেই পারবে না। তোদের সাথে যে আমার কক্সবাজার ঘুরতে যে দেখা হয়েছিল, বিষয়টা কিন্তু কাকতালীয় ছিল না। তোর হাজবেন্ড আমাকে কক্সবাজার আসতে বলেছিল। আর এই যে আমি এত বড় একটা হোস্টেলে থেকে লেখাপড়া করি, আমার লেখাপড়ার যাবতীয় খরচ কিন্তু তোর হাজবেন্ড নিজে বহন করে। আপুর মুখে এইসব কথা শোনার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আমি কিছুতেই বিশ্বাস করতে চাচ্ছিলাম না, কারণ মানুষটা তো আমাকে ভীষণ ভালোবাসে। আর তো কিছুদিন মাত্র, তারপরেই তো আমি তার সন্তানের মা হব। মানুষটা আমাকে কিভাবে ঠকাতে পারলো? সে যদি তার লাইফে আবারও আমার আপুকে ফিরে আনতে চায়, তাহলে আমার লাইফে সে জড়িয়ে পড়লো কেন? আমি আমার আপুকে অনেক বোঝাই, আপু দেখো, তুমি ভালো লেখাপড়া করো, তুমি তো এখনো অবিবাহিত, তুমি তো চাইলেই আমার হাজবেন্ডের থেকে ভালো কাউকে ডিজার্ভ করতে পারো, কিন্তু আমি তো বিবাহিত, আমি তো সন্তানের মা হতে যাচ্ছি, আমার লাইফটা কি হবে? প্লিজ আপু একবার আমার দিকে তাকাও। তখন আমার আপু আর কোনো কথা বলে না, সে ফোন রেখে দেয়। ফোনটা রাখার পর আমি শুধু কান্নাকাটিই করছিলাম। আমি কি করব কোনো কিছুই বুঝতে পারছিলাম না, আর শুধু আমার হাজবেন্ডের অপেক্ষায় ছিলাম। আমার কাছে মনে হচ্ছে একটা মিনিট যেন একটা বছরের সমান হয়ে যাচ্ছে। আমি অনেক আশায় ছিলাম সেই দিন, হয়তো বা আমার হাজবেন্ড এসে আমাকে বলবে এই সব কিছু মিথ্যা কথা, কিন্তু সেদিন সে তার ভুলটা ভাঙিয়ে দিয়ে সে সবকিছু অপকটে স্বীকার করলো। সে আমাকে বলে, আমি তো আমাদের বিয়ের শুরু থেকেই তোমাকে বলতাম, তোমার আপু যদি আবার আমার লাইফে ফিরে আসতে চায়, তাহলে আমি তাকে আবারও ফিরিয়ে আনবো। তখন আমি তার পায়ে ধরে বলি, আপনি কিভাবে করতে পারেন আমার সাথে এরকম? আমি আর কিছুদিন পর আপনার সন্তানের মা হতে যাচ্ছি। আমার কথা হয়তো বা আপনি নাই চিন্তা করলেন, আপনার সন্তানের কথাও একবার চিন্তা করবেন না? তখন সে আমাকে বলে, সন্তান আসবে পৃথিবীতে, এমন তো না যে আমার বাবার টাকা পয়সা কম পড়ছে, আমি আমার সন্তানকে লালন পালন করতে পারবো না। এই বলে সেই দিন আমার হাজবেন্ড ঘুমিয়ে যায়। সারা রাত কান্না করেছিলাম, একটা ফোঁটাও ঘুমাইনি। শুধু ভাবছিলাম আমার লাইফটা কেন এরকম হলো। আমার বড় আপু চাইলেই পারতো আমার লাইফটা সুন্দর করে সাজিয়ে দিতে। তাদের মধ্যে যেহেতু এতই ভালোবাসা, তাহলে তাদের লাইফে আমাকে জড়ালো কেন? এরপর দিন আমি আমার শ্বশুর শাশুড়িকে বলে আমি আমার বাবার বাড়িতে চলে আসি। বাবার বাড়িতে আসার পর আমার জেঠুমণি, আমার বাবা, সবাইকে সমস্ত কথা বলি। তাদের এইসব কথা বলেই কি লাভ হবে, কারণ তাদেরও তো কোনো কিছু করার ছিল না। কারণ বড় জেঠু অনেক আগে থেকেই আমার বড় আপুকে ত্যায্য করেছে, তাদের সাথে কোনো সম্পর্ক নেই। এখন আমার বড় আপু কি করবে কি না করবে সেইটা নিয়ে আমার বাবা, আমার বড় জেঠু এদের কিচ্ছু যায় আসে না। এরপর আমি বাবার বাড়িতে আসার 2 দিন যেতে না যেতেই শুনতে পাই আমার হাজবেন্ড আমার আপুকে বিয়ে করেছে। আর আমার শ্বশুর শাশুড়ি নাকি তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার শ্বশুর তো বলেই দিয়েছে ওই বউকে তারা কখনোই তাদের বাড়িতে পুত্রবধূ হিসেবে গ্রহণ করবে না, আর তাদের ছেলেকেও নাকি ত্যায্য করে দিবে। আমার গর্ভে যে সন্তান, সেই সন্তানকে নাকি তাদের প্রপার্টি সবকিছু লিখে দিবে। এত সন্তান, এত প্রতিপত্তি দিয়ে আমি কি করব যদি আমার প্রিয় মানুষটাই আমার কাছে না থাকে? প্রেগন্যান্সির সময় এতগুলো পেইন আমি আর নিতে পারছিলাম না। আমার পরিবার, আমার শ্বশুর শাশুড়ি সব সময় আমার সাপোর্ট করতো। তারা যদি আজ আমার পাশে না থাকতো, তাহলে আমি আমার সন্তানকে হয়তো বা পৃথিবীর আলোটাই দেখাতে পারতাম না। আর ওইদিকে আমার হাজবেন্ড, সে তার নতুন বউকে নিয়ে এখন ঢাকায় থাকে। যেহেতু সে পুরুষ মানুষ, তারপরেও শিক্ষিত, তার চাকরির জোগাড় করতে তেমন একটা কষ্ট হয়নি। তারা হয়তো বা তাদের নতুন দাম্পত্য জীবনে এখন অনেক সুখে আছে। যাই হোক, এভাবেই আমার প্রেগন্যান্সির টাইম গুলো কেটে যায়। হঠাৎই একদিন আমার পেটে প্রচন্ড পরিমাণ ব্যথা শুরু হয়। আমার বাবা মা আমাকে হসপিটালে নিয়ে যায়। আমার শ্বশুর শাশুড়িও এসেছিল হসপিটালে। ওইদিকে আমার বেঈমান হাজবেন্ড, তাকেও খবর দেওয়া হয়েছে, একটা বারের জন্যও সে দেখতে আসেনি। আমার পেটে বাচ্চা আসার পর আমার হাজবেন্ড তো অনেক করে বলতো আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাকে একটা মেয়ে সন্তান দেয়। আল্লাহ তার কথা শুনেছেন, আমাদের একটা মেয়ে সন্তানই দান করেছেন। মেয়ে হওয়ার কথা শুনেও আমার হাজবেন্ড দেখতে আসেনি। আমার মেয়েটা এতটাই সুন্দর হয়েছে, একদম ওর বাবার মতো হয়েছে। রাস্তাঘাটের কোনো লোকজন দেখলে তারা শুদ্ধ আমার মেয়েকে কোলে নেয়, আর অথচ আমার হাজবেন্ড, সে আমার মেয়েকে একবার তাকিয়েও দেখে না। আর ওইদিকে আমার মেয়ে হওয়ার পর থেকে আমার শ্বশুর শাশুড়িও আমার সাথে বেইমানি করলো। তারা এখন আর আমার খোঁজ খবর নেয় না। তারা নাকি আমার আপুকেই পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছে। আর মেনে নেওয়ার একটা কারণ ছিল, আমার আপু বলছিল সে নাকি প্রেগনেন্ট। এরকম ভুলভাল বুঝিয়ে সেই বাড়িতে ঢুকে পড়েছে। সত্যি কথা বলতে আমার আপু তখন প্রেগনেন্ট ছিল না। মিথ্যা কথা বলে শ্বশুর শাশুড়ির মন জয় করে সেই বাড়িতে উঠেছে। দিন শেষে আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজবেন্ড, তারা সবাই সৌন্দর্যের কাছে হেরে গেল। আজ যদি দেখতে আমি সুন্দর হতাম, তাহলে হয়তোবা সেই বাড়িতে আমিই বউ হয়ে থাকতাম। তবে জানি না আমার মেয়ের কপালে কি আছে। আমার মেয়ে তো দেখতে অনেক সুন্দর। আমার মেয়েকে ওর নানু, আমার বড় জেঠু, তারা তো চোখে হারায়, একদম চোখের মণি বানিয়ে রাখছে। আলহামদুলিল্লাহ, এখন আমার মেয়ের বয়স 3 বছর। আমার মেয়ে এখন কথাও বলতে পারে। মাঝে মধ্যে ওর বাবা
আসে ওর বাবার অধিকার খাটাতে আসে, কিন্তু আমি ওর বাবার সাথে দেখা করতে দেই না। শুনেছি 3 বছর যাবত ধরে নাকি আমার বড় আপুও চেষ্টা করছে বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু বাচ্চা হচ্ছে না। এই জন্য আমার হাজবেন্ড এখন আমার বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে আমার বড় আপুকে দিতে চায়। আমার কথা একটা বারও ভাবে না, আমি আমার বাচ্চাটাকে দিয়ে আমি বাঁচবো কিভাবে। সে আমাকে আমার মেয়ের জন্য আবারও আমাকে সেই বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চায়। সে আমাকে বলে, দেখো আমার বাবার তো সম্পত্তির কোনো অভাব নেই, আমি 2 বউ পালতে পারবো, কিন্তু আমার বাবা মা কখনোই আমাকে ওই বাড়িতে যেতে দিবে না। আর সেই বাড়িতে আবার বউ হিসেবে থাকার আমারও কোনো ইচ্ছা নেই। আমি জানি আমার হাজবেন্ড শুধুমাত্র আমার বাচ্চাটাকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য আমাকে সেই বাড়িতে নিয়ে যেতে চায়। আমিও এখন সিদ্ধান্ত নিয়েছি, আমার হাজবেন্ডের ডিভোর্স দিয়ে আমি আমার বাচ্চাটাকে নিয়ে আমার জীবন পার করতে চাই।